এদিকে সে তাকে একটা নিরিবিলি উদ্যানে নিয়ে এসে নিজের দুহাতের বাহু বন্ধনীর মধ্যে আটকে রেখেছে এরিস। কিছু না বলে কতক্ষণ ধরে অগ্নিদৃষ্টিতে শ্বেতাকে অবলোকন করেই যাচ্ছে সে। শ্বেতা বেচারি এতক্ষণ ভয়ে চুপসে থাকলেও মুখ ফুসকে কথাটা বলেই ফেলল। এরিস শান্ত অথচ নির্লিপ্ত স্বরে বলল, Of course you're my hostage. I'm your kidnapper. And you are the hostage of... মানে তোমার জীবন নামক উপন্যাসের শেষ পৃষ্ঠায় অ্যারিস্টা তোমার ছন্দময় কবিতার মতো জীবনের প্রতিটি পঙ্কটির নামে লেখা থাকবে। তোমার জীবনের সূচনা আমি না থাকলেও উপসংহারে অবশ্যম্ভাবীভাবে আমি। এতটা আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছেন এই কথাগুলো? কারণ আমি জানি। আর যদি কোনো কারণে সেটা না হয়? এরিস হঠাৎ শ্বেতাকে উল্টো দিকে ঘুরিয়ে তার দুহাত পিছপড়া করে বেঁধে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমি তোমাকে চাই মানে তুমি আমারই। এটা কি আপনার ভালোবাসা নাকি অ্যাডিকশন? যেটা তুমি মনে করো সেটাই। যদি কখনো বুঝতে পারো যে এটা আমার ভালোবাসা, তখন বুঝবে আমার কতটা ভয়ঙ্কর। যা সহ্য করার ক্ষমতা হয়তো তোমার থাকবে না, তাই নিজেকে আমার ভয়ঙ্কর ভালোবাসা মানে প্রস্তুত করে নাও। বলে শ্বেতার হাত দুটি আরো জোরে চাপ দিল এরিস। শ্বেতা মৃদু আর্তনাদ করে বলে উঠল, ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। এরিস দাঁত কটমট করে চোয়াল শক্ত করে বলল, আগে বলো, গতকাল রাতের ছেলেটা গিয়েছিল, তুমি ওর সাথে বাইকে করে কেন গিয়েছিলে? ও তোমাকে দেখে মুগ্ধ হচ্ছিল কেন? এরিসের শেষের কথাটা শুনে শ্বেতা বেশ অবাক হয়ে গেল। তবে সেটাকে পাত্তা না দিয়ে মৃদু স্বরে বলতে লাগলো, উনি আমার রাত ভাইয়া হয়। আপনাকে বলেছিলাম না আমার চাচাতো বড় ভাইয়ের কথা, উনি এসে। এর আগেও যে একবার তোমাকে ভার্সিটি থেকে বাইকে করে নিয়ে গেছিল সে। এরিস সেটাকে নিজের দিকে ঘুরিয়ে তার কোমর নিজের দুহাতে শক্তভাবে চেপে ধরল। এতটাই জোরে চেপে ধরল যে শ্বেতার শরীরে প্রচন্ড চাপ অনুভূত হতে লাগলো। শ্বেতা হাঁসফাঁস করতে করতে বলল, প্লিজ হাত সরান, কোমরে ভীষণ ব্যথা হচ্ছে। এরিস রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, খুব ব্যথা হচ্ছে। বারবার নিষেধ করেছিলাম অন্য ছেলেদের দিকে না তাকাতে, তাদের আশেপাশে না যেতে, তারপর আমার কথা শুনলে না কেন? শ্বেতা অসহায় কণ্ঠে বলল, কিন্তু সে তো আমার কাজিন ব্রাদার হয়, একই বাসায় থাকি আমরা, তাকে কিভাবে ইগনোর করব? এরিস বিস্মিত হয়ে বলল, একই বাসায় থাকো মানে? ও, তোমরা তো আবার জয়েন্ট ফ্যামিলি। তাহলে ওই ছেলেটা কি সারাক্ষণ তোমার আশেপাশে থাকে? ও কি সবসময় তোমার সঙ্গ পায়? তোমার সারাক্ষণ মুগ্ধ চোখে চেয়ে দেখে? এসব কি বলছেন আপনি? এরিস দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ধরো ওই ছেলেটা যদি হঠাৎ করে চোখ উপড়ে দেয় অথবা তার কোনো ক্ষতি করে ফেলে, হাত পা ভেঙে গড়িয়ে দেয়। শ্বেতা ভয়ে একদম জমে গেল। চোখে মুখে কাতরতা ফুটে একরাশ আকুতি আর অসহায়ত্ব মিশে এরিসের কাছে মিনতি করে বলল, প্লিজ এমনটা করবেন না ওনার সাথে। আপনি যেরকমটা ভাবছেন সে আসলে ওইরকম কিছুই করে না আমার সাথে, সত্যি বলছি। এবার থেকে আমি তার কাছ থেকে অনেক দূরে থাকবো, কখনো তাকে আমার আশেপাশে ঘেঁষতে দিব না। যদি কখনো ওকে সহ অন্য যে কোনো ছেলের সাথে তোমাকে দেখি, তাহলে কিন্তু তোমাদের কাউকে আর সেকেন্ড মনে বলে দিলাম। তারপর হঠাৎ সে তার দুই গালে আলতো করে চুমু খেয়ে নিল এরিস। ঘটনাটা এত দ্রুত ঘটল যে শ্বেতা বিস্ময়ে হতবাক হয়ে গেল। আপনা আপনি তার দুহাত তার দুগালে চলে গেল। প্রকম্পিত হয়ে উঠল তার শরীর। অন্যদিকে এরিস শ্বেতার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বলল, ইউ আর সো কিউট, আ বেস্ট বিউটিফুল গার্ল অফ এভার সিন মাই অ্যাডিকশন। কথাটা বলে প্রথম চওড়া প্রাণবন্ত হাসল এরিস। সে তো অবাক হয়ে দেখল। হাসলে এরিসের বাম গালে খুব সুন্দর একটা টোল পড়ে। পুরুষ মানুষের গালেও যে টোল এত সুন্দর মানায় সেটা এরিসকে না দেখলে হয়তো বিশ্বাসই করতো না শ্বেতা। মুগ্ধ হয়ে সে এরিসের পানে তাকিয়ে রইল। একবার ইচ্ছে হলো এরিসের টোলটা নিজের আলতো হাতে ছুঁয়ে দিতে, কিন্তু সে ইচ্ছেকে জোর করে দমিয়ে রাখলো সে। এসব কি বলছিস শুভ্রা? ইয়ান ভাইয়ের সাথে সত্যি অন্য কাউকে পছন্দ করে? শুধু পছন্দ করে না, ভালোবাসে। আর কিছুদিন পরে হয়তো সম্পর্কও চলে যাবে, কে জানে, হয়তো সম্পর্কে চলেও গেছে। ওই মেয়েটা এসব কিছুর ব্যাপারে জানে? ঈশার প্রশ্নের উত্তরে চোখ মুছে কথাটা বলল শুভ্রা। গত দুদিন যাবৎ কাঁদতে কাঁদতে মেয়েটার চেহারার বেহাল দশা হয়ে গেছে। যেভাবে পারছে ইহানকে এড়িয়ে চলছে। ভার্সিটিতে যায়নি দুদিন। অবশেষে ঈশার জোড়াজোড়িতে একটা পার্কে দেখা করেছে দুই বান্ধবী। এই মুহূর্তে এসেও বারবার হিচকি তুলে কেঁদেই উঠছে শুভ্রা। ইহান বারবার কল মেসেজ করছে বলে ফোনটাও অফ করে রেখে দিয়েছে।
ঈশা নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে সান্ত্বনা দিতে দিতে বলল, এভাবে ভেঙে পড়িস না দোস্ত, কপালে যা আছে তাই হবে, দেখবি ইয়ান ভাইয়ের থেকেও অনেক ভালো কাউকে তুই পেয়ে যাবি। শুভ্রা কাঁদতে কাঁদতে বলল, আমি ওর থেকে ভালো কাউকে চাই না ঈশা, আমি শুধুমাত্র ওকেই চাই। বিধাতা আমার সাথে এত বড় নিষ্ঠুরতা না করলেও পারতেন। আমি কিভাবে বাঁচবো ইহান ভাইয়াকে ছাড়া? তখনই রাদের সাথে শ্বেতাকে পার্কে প্রবেশ করতে দেখা গেল। শ্বেতা অবশ্য রাতকে ইচ্ছা করে ডাকেনি। শুভ্রার কথা তার কাছে জিজ্ঞেস করাতে শ্বেতাকে এখানে নিয়ে এসেছে। শ্বেতা অনেকবার মানা করার পরেও রাত শোনেনি। শ্বেতার প্রতি মুহূর্তে ভয় ছিল, এই না এরিস তাকে আবার রাতের সাথে দেখে নেয়। তাই প্রতি মুহূর্তে সতর্ক থেকেছে সে। শ্বেতাকে দেখা মাত্র শুভ্রা নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। শ্বেতাকে এই ব্যাপারে কিছুই জানায়নি সে। রাতকে দেখা মাত্র চোখ কটমট করে তাকালো ঈশা। রাদর সরু দৃষ্টিতে ঈশাকে দেখতে লাগলো। শ্বেতা এগিয়ে এসে শুভ্রাকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, তুই এদিকে বসে আছিস শুভ্রা, আর এদিকে আমি পুরো বাড়ি তোর ক্যাম্পাস তন্ন তন্ন খুঁড়ে খুঁজে না পেয়ে হয়রান হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস রাত ভাই তোদেরকে এখানে আসতে দেখেছিল, তাই তাকে বলা মাত্রই আমাকে এখানে নিয়ে আসলো সে। শুভ্রা কণ্ঠ নরম করে শ্বেতার গাল ধরে বলল, ভালো লাগছিল না রে শ্বেতা, তাই ঈশাকে নিয়ে এখানে একটু টাইম স্পেন্ড করছিলাম। শ্বেতা শুভ্রাকে ভালোভাবে লক্ষ্য করে বলল, তোর কি হয়েছে শুভ্রা, সত্যি করে বলতো। কদিন ধরে দেখছি তুই ভীষণ আনমনা আর বিষণ্ণ হয়ে আছিস। আমার কাছে কিছু লুকাস না কিন্তু। শুভ্রা হেসে বলল, না রে আমার পাগল বোন, আমার কিচ্ছু হয়নি, তুই বেশি বেশি ভাবছিস। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি। মিথ্যাটা বলতে গিয়েও শুভ্রা বুক কাঁপল, কিন্তু তার কিছুই করার নেই। শ্বেতাকে সবটা খুলে বললে সে ইহানের কাছে সবটা বলে দিবে। আর শুভ্রা মরে গেলেও চায় না শুভ্রা মনের লুকায়িত সব অনুভূতির কথা ইহান কখনো জানতে পারুক। দুই বোনকে একান্ত কিছু সময় ছেড়ে দিয়ে ঈশা আর রাত অন্যদিকে চলে গেল। দুজন নীরবে পাশাপাশি হাঁটছে। হঠাৎ নীরবতা ভঙ্গ করে রাত বলে উঠল, এই যে হোঁচট খাওয়া ছোট্ট খুকি। ঈশা প্রথমে পাত্তা দিল না। পরক্ষণে রাত আবার একই নামে ডেকে উঠল। ঈশা চোখ মুখ কুঁচকে রাতের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস্টার রাত, এখানে আপনি ছোট কুকি কোথায় পেলেন? রাত টেডি স্মাইল দিয়ে জবাব দিল, শুধু ছোট খুকি বলিনি তো, বলেছি হোঁচট খাওয়া ছোট্ট খুকি। কানে শুনতে পারলি নাকি? এখন কি পায়ের সাথে সাথে কানটাও খেয়ে ফেলেছেন? বলে চৌসূচক একটা ব্যঙ্গাত্মক শীষ আওড়ালো রাত। ঈশা রেগে আগুন হয়ে আঙুল উঁচিয়ে বলল, দেখুন, বারবার আমাকে এক বিষয় নিয়ে খোঁজা দেবেন না, বলে দিলাম। সেদিন আপনাকে হেল্প করতে কে বলেছিলাম? যে হেল্প করতে সে আবার নিজে খোঁজা দিচ্ছে। ফালতু লোক তো আপনি। বলে সামনে এগোতে নিতে ঈশা হোঁচট খেয়ে পড়ে নিতে চায়। তখনই রাত ওর কোমর আঁকড়ে ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। মুহূর্তেই থমকে যায় দুজন। কিছুক্ষণের জন্য দুজনের চোখাচোখি হয়ে যাওয়ার দুজনেরই হৃদস্পন্দন বেড়ে যায়। পরক্ষণে রাত ঈশাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকিয়ে ফেলে। ঈশাও এদিক ওদিক তাকাতে থাকে। রাত বিড়বিড় করে বলতে থাকে, সাথে কি আর বলি, হোঁচট খেয়ে পড়ে যাওয়া ছোট্ট খুকি। ঈশা রাতের দিকে ঘুরে তাকিয়ে চোখ ছোট করে জিজ্ঞেস করলো, কিছু বললেন নাকি আপনি? রাত হেসে বলল, না না, কি আর বলবো, কিছুই বলিনি। হঠাৎই সামনে একটি কলার ছোকলা দেখে ঈশার মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপে। মুহূর্তে এসে রাতকে উপরের দিকে তাকাতেই হাত দিয়ে ইশারা করলো। তারপর রাতের হাত ধরে তার উদ্দেশ্যে বলতে থাকে, ওই যে দেখুন, ওটা কি? ওই যে ওটা। আচমকে ঈশা তার ধরে ফেলায় ভারী অবাক হয়ে যায় রাত। পরক্ষণে একটা শিহরণ বয়ে যায় তার দেহে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশার পানে, অন্যদিকে ঈশার উদ্দেশ্য অন্য কিছু। সে রাতকে ধরে ধরে সেই কলার ছোকলার কাছেই নিয়ে যেতে থাকে। রাত বলতে থাকে, কোথায় কি? কিছুই তো দেখতে পাচ্ছি না। কথাটা বলা শেষ হওয়া মাত্রই কলার ছোকলায় পা দেওয়ার পরে স্লিপ কেটে ধপাস করে পড়ে যায় রাত। মৃদুস্বরে আর শব্দ করে উঠে সে। অপরদিকে ঈশা তার এই অবস্থা দেখে মুখে হাত দিয়ে প্রথমে চাপা হাসতে থাকে, পরক্ষণে খিলখিল করে হাসতে শুরু করে। রাত মুহূর্তেই নিজের শরীরে ব্যথা ভুলে গিয়ে ঈশার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ঈশা তখনও হেসে চলেছে। পরক্ষণে আসল কাহিনী ধরতে পেরে রাতের চোয়াল শক্ত হয়ে যায়। রাত কটমট করে বলে, এসব তাহলে আপনি ইচ্ছে করে করছেন না, তাই না? ঈশা বুকে হাত গুজে বেশ ভাব দিয়ে বলল, হ্যাঁ আমি করেছি তো। আপনার মতো বদের হাত থেকে এবার শিক্ষা দেওয়া উচিত। আগে আমি পড়ে গিয়েছিলাম বলে আপনি আমাকে হোঁচট খাইয়ে খুকি বলতেন, আর আজ থেকে আমি আপনাকে হোঁচট খাওয়া দেখে আমি আপনাকে বলবো হোঁচট খাও ছোট্ট খোকা। বলে আবারও হাসতে লাগলো ঈশা।
রাত তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উঠতেই যেতে নিলেই পরক্ষণে ব্যথায় আবারও মৃদু আর্তনাদ করে বসে পড়ল। ঈশার এবার কিছুটা খারাপ লাগলো। হাসি থামিয়ে রাতের দিকে হাত বাড়িয়ে দিল, বলল, হাত ধরে উঠে বসুন মিস্টার রাত। রাত দাঁত কটমট করে বলল, আপনার মতো ছলনাময়ী সাহায্য লাগবে না। ঈশা তেলে বেগুনে জ্বলে উঠল, বলল, আপনাকে সাহায্য করতে যাওয়াই আমার ভুল হয়েছে। বয়ে গেছে আপনাকে বুঝতে, পড়ে থাকুন এভাবে। এভাবে পড়ে থাকবো কেন? নিজের চেষ্টাতেই আমি উঠে দাঁড়াবো। বলে আবার উঠতে নিলে হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভব করলো রাত। ঈশা এবার বিরক্ত হয়ে রাদের হাতটা নিজে টেনে নিল। রাদের বাম হাত নিজের কাঁধে নিয়ে অপর হাত দিয়ে রাদের শরীর আঁকড়ে ধরে উঠে দাঁড় করালো। ঈশার এমন অপ্রত্যাশিত ব্যবহার আশা করেনি রাত। আবারও একটা অন্যরকম শিহরণ হয়ে গেল তার দেহে। তবু কিছু বলল না সে। ঈশা রাতকে নিয়ে হাঁটতে হাঁটতে শুভ্রাদের কাছে চলে এলো। রাদের এই অবস্থা দেখে শ্বেতা দ্রুত বলে উঠল, এ কি রাত ভাইয়া, তোমার কি হয়েছে? রাত একটা বেঞ্চিতে বসে আঘাতপ্রাপ্ত পাটা ধরে তাতে ডলতে ডলতে বলল, আর বলিস না, একটা শাকচুন্নির নজর পড়ে গিয়েছে আমার পায়ের উপর। ভাগ্যিস পাটা আমার পুরোপুরি ভেঙে দেয়নি। বলে ঈশার দিকে তিক্ত দৃষ্টিতে তাকালো রাত। বিপরীতে ঈশা একটা মুখ ভেঙচে কাটলো। শুভ্রা বলল, অনেক হয়েছে, চলো এবার যাওয়া যাক। তোরা আমার মন ভালো করতে এসেছিস, তার জন্য তোদের প্রতি অনেক অনেক শুক্রিয়া। ঈশা স্মিত হেসে বলল, আরে দোস্ত, এসব ফর্মালিটি রাখ তো, তোর জন্য আমাদের জান করবেন। প্রত্যেক সমস্বরে হুম বলে উঠল। রাস্তার প্রত্যেকের গাড়িতে ওঠার সময় অপ্রত্যাশিতভাবে ইহানের সাথে দেখা হয়ে যায় শুভ্রাদের। তবে এই দেখা হওয়াটা শুভ্রার জন্য একদম সুখকর ছিল না, কারণ ইহানের সাথে তখন একটা মেয়ে ছিল, আর মেয়েটি হলো ইহানের সেই গার্লফ্রেন্ড সোনালিকা। শুভ্রার ভেতরে তোলপাল করা কষ্ট হলেও মুখে এক চিলতে হাসি জোরপূর্বক ঝুলিয়ে রাখল। ঈশা শুভ্রাকে জড়িয়ে ধরল। অপরদিকে ইহান শুভ্রাকে দেখে প্রথমে খুশি হলো, তার বিষণ্ণ চেহারাটা দেখে মুহূর্তেই তার মুখখানা মলিন হয়ে গেল। শ্বেতা অবাক হয়ে ইহানকে বলল, আরে ইহান ভাইয়া, তুমি এখানে? তোমার সাথে এই মেয়েটা কে? শুভ্রা হঠাৎ বলে উঠল। ইহান ভাইয়ের গার্লফ্রেন্ড। শুভ্রার কথায় শ্বেতার রাত বেশ অবাক হয়ে ইহান আর সোনালিকার দিকে তাকালো। তবে শুভ্রা কণ্ঠে কিছু একটা ছিল যেটা সরাসরি ইহানের বুকে গিয়ে আঘাত করলো। ইহান কিছু বলার আগে সোনালিকাকে বলে উঠল, তুমি নিশ্চয়ই শুভ্রা, রাইট? ইহান তোমার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে। শুভ্রা অদ্ভুতভাবে বলল, তাই? কি কি বলেছে আমার ব্যাপারে? তোমার ব্যাপারে সব কিছু বলেছে। তুমি কি করো না করো, ও তোমার সাথে কিভাবে টাইম স্পেন্ড করে, সব কিছু। সারাক্ষণ তো শুধু তোমার ব্যাপারেই কথা বলে। তোমার এতে জেলাস ফিল হয় না? শুভ্রার এমন কথায় সোনালিকা কিছুটা থতমত খেয়ে গেল। আর চোখে ইহানের দিকে তাকিয়ে আবার শুভ্রার দিকে চেয়ে মিষ্টি হেসে বলল, আরে না, জেলাস ফিল করবো কেন? তোমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত বন্ধু আছো। সবচেয়ে বড় কথা, তুমি ইহানের বোন হও, তো সেইখানে জেলাস ফিল করার কি আছে? তুমি ইহানের বোন হও, কথাটি তীরের মতো বিঁধল শুভ্রার হৃদয়। তৎক্ষণাৎ পাশ থেকে ঈশা বলে উঠল, শুভ্রা কিন্তু ইয়ান ভাইয়ের আপন বোন হয় না, ফুফাতো বোন হয়। সোনালিকা চুপ হয়ে গেল। শ্বেতা বিরক্ত হয়ে বলল, আরে তোরা এসব কি কথা শুরু করেছিস? থাম তো এবার। আমাদের ইহান ভাইয়ার কত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে, দুদিন পরে আমাদের ভাবি হবে, অথচ আমি কিনা জানতাম না। আমি তো এখন আমার ফিউচার ভাবির সাথে মন ভরে কথা বলবো। রাত শ্বেতার উদ্দেশ্যে বলল, কথা যা বলার বাড়িতে গিয়ে বলিস। এখন গাড়িতে ওঠ, সোজা বাড়িতে যাব। শ্বেতা উচ্ছ্বাসিত হয়ে বলল, গুড আইডিয়া রাত ভাইয়া। সোনালিকা আপুকে বরং আমাদের বাড়িতে নিয়ে যাই, তারপর জমিয়ে সবাই মিলে আড্ডা দিব। সোনালিকা আপত্তি জানিয়ে বলল, আরে না না, তার প্রয়োজন নেই। শ্বেতা তার হাত ধরে গাড়িতে উঠতে উঠতে বলল, আরে চলো তো আপু, এত লজ্জা পেও না তো। রাত ইহানের কাঁধ ঝাঁকিয়ে অভিনন্দন দেওয়ার ভঙ্গিতে বলল, কংগ্রাচুলেশন ব্রো, আশা করছি খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাবো। বলে রাত গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। অথচ ইহানের সেদিকে কোনো ধ্যান নেই। সে কতক্ষণ ধরে শুভ্রার সাথে একটু কথা বলার জন্য ছটফট করছে, কিন্তু সবার সামনেই আছে বলে কিছুই বলতে পারছে না। অদ্ভুতভাবে শুভ্রা তার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না, যা ইহানের মনটাকে বারবার ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। মেয়েটা কে রে? এদিকে সোনালিকাকে দেখিয়ে শ্বেতা ইহান ও রাদের উদ্দেশ্যে শারমিন বেগম প্রশ্নটি করলেন। শুভ্রা এবং ঈশা অবশ্য এখানে নেই।
শুভ্রার শরীর খারাপের কথা বলে ঘরে চলে যেতে ঈশাও তার পিছু পিছু চলে যায়। এদিকে প্রত্যেকে সোফায় গোল হয়ে বসে রয়েছে। তাদের সামনে নাস্তা পরিবেশন করেছেন শারমিন বেগম। সকালে চুপচাপ থাকলেও সে তার ঝটপট বলে উঠল, আগে বলো আম্মু, তুমি কাউকে কিছু বলবে না তো? শারমিন বেগম ভ্রু কুঁচকে বললেন, আমি আবার কাকে কি বলতে যাব? মামা মামিকে এ ব্যাপারে কিছু বলবে না কিন্তু। আচ্ছা, বলবো না। এবার আসল কাহিনী খুলে বল। শ্বেতা মায়ের কাছাকাছি এসে আগ্রহী মুখভঙ্গি সহকারে বলতে লাগলেন, এই আপুটার নাম হচ্ছে সোনালিকা, আমাদের ইহান ভাইয়ের পছন্দ করা মেয়ে। শারমিন বেগম অবাক হয়ে একবার ইহান আরেকবার সোনালিকার দিকে তাকালেন। ইহান বিষণ্ণ ভঙ্গিতে বসে রয়েছে, যেন তার এসবে কোনো আগ্রহ নেই। অপরদিকে সোনালিকা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। শারমিন বেগম ইহানের উদ্দেশ্যে বলতে লাগলেন, তোর মতো লাজুক ছেলে আবার প্রেমেও পড়ে গেল? বিশ্বাস হচ্ছে না। ইহানের তবু কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে বারবার এদিক ওদিক তাকিয়ে নিরন্তর কাউকে খুঁজে চলেছে, কিন্তু অনেকক্ষণ যাবত তার দেখা পাচ্ছে না সে। শারমিন বেগম সোনালিকার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, তুমি তো মাশাল্লাহ খুব মিষ্টি একটা মেয়ে। তা তুমি কোথায়, কিসে পড়াশোনা করো? সোনালিকা বিনীত কণ্ঠে জবাব দিল, জি, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করি। তাহলে তো ভালোই হলো, 2-3 বছরের ভেতরে তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, আর এদিকে ইহানেরও একটা ভালো চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে। তারপর ইনশাল্লাহ তোমাদের বিয়ে শাদির ব্যাপারে কোনো সমস্যাই থাকবে না। বিয়ের কথা শুনতেই সোনালিকার গাল লজ্জায় লাল হয়ে গেল। ইহান কেন যেন অনেকটা চমকে উঠল। তার মুখখানা এই মুহূর্তে ভীষণ ফ্যাকাশে দেখালো। সে তার শারমিন বেগমের গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, তুমি কিন্তু মামা মামিকে এই ব্যাপারে আগে থেকেই কিছু বলবে না, ঠিক আছে আম্মু? আচ্ছা, বলবো না, যা। তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলেন রাদের বাবা আমিনুল আলম, শ্বেতা শেভরার বাবা শাহাদ আলম। সালেহা বেগম তাদের জন্য চায়ের ব্যবস্থা করলেন। আমিনুল আলম বলে উঠলেন, তা কি নিয়ে এত কথা বলছিলে তোমরা? আমাদের ঘরে নতুন অতিথিটা কে? শারমিন বেগম কথা ঘুরিয়ে বললেন, মেয়েটার নাম হচ্ছে সোনালিকা, সে তার ভার্সিটির বান্ধবী। মেয়েটা এই প্রথম আমাদের বাড়িতে এলো, তাই তার সাথে একটু গল্পগুজব করছিলাম। ও আচ্ছা, বেশ। আহাদ আলম চা খেতে খেতে শারমিন বেগমকে জিজ্ঞেস করলেন, তা আমার শ্রেষ্ঠা মামুনি কোথায়? সেটা আকাশ থেকে পড়ার মতো করে বলল, এই যে বাবা, আমি তো তোমার সামনেই বসে আছি, অথচ তুমি আমায় দেখতে পাচ্ছ না। শারমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এতগুলো দিন হয়ে গেল অথচ এখনো 2 মেয়েকে তুমি আলাদাভাবে চিনতে পারলে না? কেমন বাবা তুমি? আহাদ আলম অপ্রস্তুত হয়ে বললেন, আরে বাবা, আমার বয়স হয়েছে এখন, আর আগের মতো 2 মেয়ের মধ্যে পার্থক্য করতে পারি না। তুমি কিভাবে মনে রাখো কে জানে। আমিনুল আলম বললেন, তাহা তোর মেয়ে দুটো তো বড় হচ্ছে, তাদের বিয়ে শাদী দিবি কবে? ওরা তো পড়াশোনা করছে, পড়তে থাকুক, ভালো কোনো সম্বন্ধ এলে তখন বিয়ে তো দিতেই হবে। রাত হঠাৎ বলে উঠল, শ্রেতা শুভ্রা দুজনে বাড়ি থেকে চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা হয়ে যাবে না চাচা যান? আহাদ আলম সব উপস্থিত সকলের চেহারায় বিষণ্ণতা নেমে এলো। আহাদ আলম দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটা তো আমিও জানি রে বাবা, কিন্তু মেয়ে হয়ে যখন জন্মেছে পরের ঘরে তো পাঠাতেই হবে। রাত চটপট বলে উঠল, তবে তুমি চাইলে যে কোনো একজনকে আজীবন আমাদের বাড়িতে রেখে দেওয়া যেতে পারে। আহাদ আলম চিন্তিত কণ্ঠে শুধালেন, সেটা কি হবে? রাত ফিচেল হেসে বলল, সেটা সময় হলেই দেখতে পাবেন চাচা যান। তুই আমাকে ইগনোর কেন করছিস শুভ্রা? শুভ্রার সামনে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে কথাটা জিজ্ঞেস করলো ইহান। শুভ্রা দৃষ্টি নত করে নিচের দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ আগে সকলের অগোচরে শুভ্রার ঘরে এসে দরজা আটকে দিয়েছে ইহান। এসে কথাটা জিজ্ঞেস করেছে। শুভ্রা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কোথায় ইগনোর করলাম আমি? আমি তো আগের মতোই আছি। না, তুই আগের মতো নেই, তুই আগের মতো। কিছুটা জোরে চেঁচিয়ে কথাটা বলল ইহান। শুভ্রা কেঁপে উঠে তার মুখের দিকে তাকালো। শুভ্রার ভীষণ মুখখানি দেখার সাথে সাথে ইহানের কঠোর মুখটা মুহূর্তেই কোমল হয়ে এলো। শুভ্রার গাল দুটো আলতো হাতে ধরে নরম কণ্ঠে সে শুধালো, কি হয়েছে তোর শুভ্রা? কেন এমন করছিস তুই আমার সাথে? কেন তোর চঞ্চল ভাবটা কেটে গিয়ে এমন মলিন অবস্থা হয়েছে? তোর আগের সেই হাসি খুশি প্রাণবন্ত মুখটা আমি যে ভীষণ মিস করছি রে শুভ্রা।
শুভ্রা ইহানের হাত দুটো আলগোছে ছাড়িয়ে নিয়ে নির্লিপ্ত শীতল কণ্ঠে বলল, তোমার এখন নতুন গার্লফ্রেন্ড হয়েছে ইহান ভাইয়া, তোমার তাকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। এইভাবে আগের মতো যখন তখন আমার কাছে এসে আমাকে ছোঁয়ার চেষ্টা করো না। বেশি কথা বলারও দরকার নেই, এতে তোমাদের রিলেশনশিপে ব্যাড ইফেক্ট পড়তে পারে। আমি তোমার কাজিন সিস্টার আছি, সেই হিসেবে এই সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। এই দ্রুত পথে দরজা খুলে বেরিয়ে গেল শুভ্রা। চোখ থেকে ঝরে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। অতি দ্রুত সেটা মুছে নিল সে। অপরদিকে ইহান স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। শুভ্রার এভাবে তাকে এতটা পর করে দেওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না। বুকটা কেমন খালি খালি লাগছে। একটা অব্যক্ত যন্ত্রণা বুক ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কী সে যন্ত্রণা? ইহান অনেক চেষ্টা করেও সেটা ধরতে পারছে না। এটা কোনোভাবেই সম্ভব নয় শুভ্রা। শ্রেতা খুবই নাজুক প্রকৃতির একটা মেয়ে। ওকে এত দূরে বান্দরবনে ক্রুতে জন্য কিছুতেই যেতে দিতে পারবো না আমি। আমার কথা বাদ দে, তোর বাবাই তো যেতে দিবে না ওকে। শারমিন বেগম পরিষ্কারভাবে কথাগুলো বললেন শুভ্রাকে। শুভ্রার শতমন খারাপের মাঝেও বোনের মুখে হাসি ফোটানোর জন্য মায়ের কাছে তার হয়ে সাফাই গাইতে এসেছিল, কিন্তু তাদের মা তো এত সহজে রাজি হবার নন। তাও শুভ্রা চেষ্টা চালিয়ে যেতে লাগলো। সে তার ঢাকার বাইরে কখনো কোথাও যায়নি আম্মু। এবার ওর বান্ধবীরা মিলে ওকে অনেক অনুরোধ করেছে ওদের সাথে যাবার জন্য। আমার বোনটাও অনেক এক্সাইটেড। প্লিজ আম্মু, তুমি রাজি হয়ে যাও। বাবাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি জানি বাবা আমার এই অনুরোধ ফেলতে পারবে না। ওখানে গিয়ে যদি ওর কোনো বিপদ আপদ হয়ে যায়? ওর বান্ধবীরা তো যাচ্ছে ওর সাথে, তাছাড়া ওদের ভার্সিটির স্যার ম্যামরাও তো থাকবে। আর মানুষ কি ট্যুরে যায় না বলো? আমিও তো কত জায়গায় ট্যুরে গিয়েছি, তখন তো তোমরা আমায় যেতে দিয়েছো। এখন শ্বেতার বেলায় এমন করছো কেন? তুই বুঝতে পারছিস না শুভ্রা, শ্রেতা তোর মতো এতটা শক্ত প্রকৃতির মেয়ে নয়। এজন্য ওকে নিয়ে আমার চিন্তা হয় বেশি। শুভ্রা মায়ের গলা জড়িয়ে ধরে বলল, কিছু হবে না ওর। একটা সময় তোকে শক্ত হতেই হবে, তাই না? আমরা যদি ওকে শক্ত হওয়ার কোনো সুযোগই না দিই, তাহলে ও শক্ত হবে কি করে? তুমি আর অমত করো না প্লিজ আম্মু। শারমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা বাবা, আচ্ছা, মেনে নিলাম তোর কথা। কি রে শ্রেতা, এরিস ভাইয়া হঠাৎ তোর উপর এত ফিদা হয়ে গেল কিভাবে? ভার্সিটি ক্যাম্পাসে অনামিকা, মরিয়া, অহনা, জুই শ্বেতাকে ঘিরে বসে আছে। তাদের চোখে মুখে রাজ্যের বিস্ময় আর কৌতূহল। এদিকে অনামিকার প্রশ্নে থতমত খেয়ে গেল শ্বেতা। আমতা আমতা করে বলল, আমি কি করে জানবো উনি? মারিয়া বিরক্ত হয়ে বলল, উফ, এত নেকা সাজিস না তো শ্রেতা। সাফ সাফ করে বল তোদের মধ্যে কি চলছে। এত সহজে গলে যাওয়ার পাত্র তো এরিস ভাইয়া না। অহনা এক গাল হেসে বলল, তোরা যে যাই বলিস, সেদিন আয়েশ ভাইয়া শ্রেতাকে নিয়ে ওভাবে রোমান্টিক বল ডান্স করা, সবার সামনে নিজের বাবা আর ফুপির মতের বিরুদ্ধে গিয়ে ওকে ভালোবাসি বলে বিয়ে করার কথা বলা, অবশেষে ওই নীলিমা নামের মেয়েটাকে থাপ্পড় মেরে শ্রেতাকে আগলে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমার জোশ লেগেছে। উফ, হাউ রোম্যান্টিক হিজ। আমার ভাবতেই পারছি না আরুষ ভাইয়ের মতো শক্তপোক্ত, গম্ভীর আর রাগী একটা মানুষের ভেতরেও কিভাবে এমন একটা রোম্যান্টিক হিরো থাকতে পারে। আগে জানলে আমিই তার প্রেমে পড়ে যেতাম। শ্বেতা মুখ ভেঙচি কেটে মনে মনে বলল, তোরা তো শুধু ওনার রোমান্টিক দিকটাই দেখেছিস। ওনার সাইকোগিরিটা যদি একবার দেখতে পেতিস, তাহলে ক্রাশ খাওয়ার বদলে ভয়ে জমে যেতিস। জুই বিভোর হয়ে এক গালে দুই হাত একসাথে দিয়ে বলল, ইস অহনা, তোর কথা শুনে তো আমারই অ্যারিশ ভাইয়ের প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। দেখতে শুনতে কি ড্যাশিং আর হ্যান্ডসাম আমাদের অ্যারিশ ভাইয়া। হ্যাঁ, একটু রাগী জেদি, সেসব অবশ্য তেমন কোনো ব্যাপার না। তোদের সাথে সেদিন পার্টিতে গেলে অন্তত তাকে প্রিন্স চার্মিং রূপে চোখের দেখা তো দেখতে পেতাম। অহনা বলল, আচ্ছা এসব বাদ দে, আমরা চারজন কিন্তু একসাথে টুয়ে যাব, ঠিক আছে? সবার নাম কিন্তু দিয়ে দিয়েছি, শেষ সময় এসে কেউ মানা করবি না। অনামিকা বলল, আরে টেনশন নিস না তো দোস্ত, কেউ মানা করবে না। আমাদের ইনোসেন্ট শ্রেতা পর্যন্ত আমাদের সাথে যাচ্ছে, তাহলে আমরা কি করে না যাই বল? জুই উচ্ছ্বাসিত হয়ে বলল, এবার টুরে খুব মজা হবে, তাই না রে? এক্সকিউজ মি। হঠাৎই একটা অজানা ছেলের কণ্ঠস্বর শুনে শ্বেতারা সবাই চমকে তার দিকে তাকালো। উজ্জ্বল শ্যামলা বর্ণের বেশ লম্বা চওড়া একটা যুবক তাদের সামনে দাঁড়িয়ে আছে। কাঁধে দুই সাইডে একটা ব্যাগ ঝোলানো। অহনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, জি, কে আপনি? কি চাই? ছেলেটি আলতো হেসে শ্বেতার দিকে তাকিয়ে বলল, আমার ওনার সাথে একটু কথা ছিল।
সবাই অবাক হয়ে শ্বেতার দিকে তাকালো। অপরদিকে শ্বেতা চমকে উঠে ছেলেটার দিকে তাকালো। মুহূর্তে ভয়ে জমে গিয়ে আশেপাশে একবার নজর বিলালো সে। কোথায় না জানি এরিস আর তার গুপ্তচর ঘাপটি মেরে বসে আছে কে জানে। সে কোনো ছেলের সাথে কথা বলছে শুনলে ছেলেটার সাথে সাথে তার 12টা বাজেবেই এরিস। যেটা উঠে দাঁড়িয়ে ভয় জড়ানো কণ্ঠে বলল, দেখুন আমার ক্লাসে যেতে হবে, তাছাড়া আপনাকে আমি চিনি না আর অচেনা কারোর সাথে আমি কথা বলতে আগ্রহী নই। বলে শ্বেতা দ্রুত ব্যাগ নিয়ে চলে যেতে নিলেই ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো। মৃদু হেসে বলল, আরে আমাকে এত ভয় পাচ্ছেন কেন মিস? আমি কি আপনাকে খেয়ে ফেলবো? জাস্ট একটু কথা বলেই চলে যাব। শ্বেতা মাথা নত করে নিচু স্বরে বলল, যা বলবেন তাড়াতাড়ি বলুন প্লিজ। ছেলেটা বলতে শুরু করলো, আমার নাম সাইমন সাদিব। এই ভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। এই 2 বছর পর্যন্ত অনার্সে আমি কোনো মেয়ে বান্ধবী বানাইনি, কিন্তু আপনাকে দেখার পর কেন যেন ফ্রেন্ডশিপ করতে ইচ্ছে হলো। আমরা কি বন্ধু হতে পারি? সেটা কিছু বলার আগে পেছন থেকে একটা গমগমে শীতল কণ্ঠের স্বর ভেসে উঠল, এত মেয়ে থাকতে তোর এই মেয়ের সাথে কেন ফ্রেন্ডশিপ করতে হবে? কি আছে ওর মাঝে যা তোকে ওর প্রতি আকৃষ্ট করেছে? শ্বেতা সাইমন দুজনেই পেছনে তাকিয়ে দেখলো এরিস রাগে চোখ মুখ শক্ত করে তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তে ভয় জমে গেল শ্বেতা। অহনারও এক পাশে দাঁড়িয়ে ঘটনা দেখতে লাগলো। এদিকে এরিস এগিয়ে এসে সাইমনকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সাইমন উঠে দাঁড়িয়ে এরিসের মুখোমুখি হয়ে শক্ত কণ্ঠে বলল, কে আপনি মিস্টার? এভাবে তুই তুকারি করছেন কেন? আর আমাকে ধাক্কা দিলেন কোন সাহসে? এরিস অদ্ভুতভাবে হেসে তড়িৎ বেগে সাইমনের মুখে পরপর কয়েকটা ঘুষে বসালো। মুহূর্তে ক্যাম্পাসে অবস্থানরত স্টুডেন্টরা জড়ো হয়ে ঘটনা দেখতে লাগলো, কিন্তু কেউ এরিসকে কিছু বলার সাহস পেল না। সাইমনকে নাক মুখ দিয়ে অঝরে রক্ত বেরোতে দেখলো। এরিস এরপরও তাকে মাটিতে ফেলে মারতে মারতে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, এই ভার্সিটিতে 2 বছর পর পড়েছিস, হয়তো এরিসকে চিনিস না। এটা কি করে হতে পারে বল? কে পাঠিয়েছে তোকে? সত্যি করে বল। সাইমনের চোখে মুখে এবার ভয় দেখা গেল। সে হাত জোর করে এরিসের কাছে মিনতি করে বলতে লাগলো, আমাকে কেউ পাঠায়নি এরিস ভাই, আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দিন। এরিস সাইমনের কলার ধরে অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই এমন এক ভুল করেছিস যার কোনো ক্ষমা হয় না। তুই আমার কলেজের দিকে চোখ দিয়েছিস, ব্লাডি বাস্টার্ড। ওর দিকে কেউ চোখ দিলেও আমি তাকে ভস্য করে ফেলব। বলে এরিস আবারও মারতে লাগলো ছেলেটাকে। এবার অবস্থা বেশি খারাপ দেখে এরিসের বন্ধুরা অনেক কষ্টের পরে তাকে থামালো। সাইমনকে কয়েকজন স্টুডেন্ট মিলে হসপিটালে নিয়ে গেল। এদিকে এরিস কোনো দিকে না তাকে রাগে কাঁপতে কাঁপতে ভয়ে জমে যাওয়া শুয়ে তাকে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 3 তলায় দাঁড়িয়ে শাওন মির্জা সিগারেট টানতে টানতে এতক্ষণ ধরে ঘটনা সমস্তটা দেখছিল। তার মুখে ঝুলে আছে একটা ক্রূর ফিচেল হাসি। শাওনের বন্ধু অন্তু তাকে জিজ্ঞেস করলো, সাইমন ছেলেটাকে তুই সিস্টার কাছে পাঠিয়েছিলি তাই না? শাওন শয়তানি হেসে বলল, এই তো আমার বন্ধু, সব বুঝে গিয়েছিস, কিন্তু তুই ওকে ওর কাছে কেন পাঠিয়েছিলি? শাওন সিগারেট একটা সুখ টান দিয়ে বলল, এরিসের দুর্বলতা আমি টের পেয়ে গিয়েছি, তাও পুরোপুরি নিশ্চিত হতে ইচ্ছে করেই এমনটা করেছি। দেখতে চেয়েছিলাম এরিস শ্রেতার জন্য জেলাসিতে কি করতে পারে, অ্যান্ড মাই মিশন ইজ সাকসেসফুল। এখন দেখবি কিভাবে আমি এরিসের দুর্বলতা ধরে ওর আর শ্রেষ্ঠার উপর প্রতিশোধ নিই। বলে নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল শাওন। এরিস প্লিজ ছাড়ুন আমায়। কথাটা শেষ করার আগে নিজের কলার বনে তীব্র একটা যন্ত্রণা অনুভব করল শ্বেতা। শ্বেতার কলার বনের নরম তুলতুলে মাংসপিণ্ডে প্রচণ্ড জোরে একটা কামড় বসিয়ে দিল এরিস। শ্বেতা চিৎকার করতে নিতেই এরিস অন্য হাত দিয়ে তার মুখ চেপে ধরল। এরিসের হাতে উল্টো পিঠ বেয়ে শ্বেতার চোখে অশ্রুজল গড়িয়ে পড়তে লাগলো। বেশ অনেকক্ষণ পর শ্বেতার কলার বন থেকে মুখ নিয়ে আসলো এরিস। এক হাতের উল্টো পোঁচ নিয়ে নিজের ঠোঁটে লাগা থাকা রক্ত মুছে নিল সে। এদিকে শ্বেতার ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। শ্বেতা নিজের 2 হাত দিয়ে মুখ থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অথচ এরিসের এই মুহূর্তে তার প্রতি বিন্দু মাত্র করুণা অনুভূত হলো না। শ্বেতার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে থেকে এরিস বজ্রকণ্ঠে বলে উঠল, নিষেধ করেছিলাম না তোমার অন্য কোনো ছেলের সাথে কথা বলতে, তাদের থেকে শত হাত দূরে থাকতে? এরিসে প্রচণ্ড জোরে ধমকে কেঁপে উঠল শ্বেতা। কান্না থামিয়ে কিছু একটা বলতে চাইলো, কিন্তু ফোপানোর জন্য কিছুই বলতে পারল না সে।
এরিশ্বেতা দুই বাহু ঝাঁকিয়ে তার মুখের কাছে মুখ নিয়ে হিস কণ্ঠে বলতে লাগলো, তোমার সামান্য কিছুর ভাগ আমি অন্য মনোযোগ কিংবা তোমার প্রতি অন্য কারো মুগ্ধতা, ইউর এভরিথিং ইজ ইউর অনলি মাইন্ড, মাই ওয়ান অ্যান্ড অনলি অ্যাডিকশন।